আসসালামু আলাইকুম। আজ ১৯ আগস্ট ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ তারেক রহমানের প্রশংসা করলেন ভারতীয় কূটনীতিক। ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে রাশিয়া। ইসরায়েলকে খুশি করতেই কি বদলে গেল সৌদির পাঠ্য বই? এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর ঘিরে ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে দুই ধরনের অবস্থান সামনে এসেছে ভারতের সাবেক কূটনীতিকদের কাছ থেকে। একদিকে ঢাকার অবস্থানের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি। অন্যদিকে সাবেক জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি মনে করছেন তারেক রহমানের ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া বক্তব্যে বিনা সিকরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করার সমালোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থানকে তিনি খুবই রূঢ় ও অহংকারী বলে অভিহিত করেন। সিকরির মতে, একজন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর এবং কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া দুটি আলাদা বিষয়। প্রত্যর্পণের মতো আইনি প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে, ফলে এ ধরনের প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফরকে যুক্ত করা ঠিক নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করে সিকরি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ যদি 2 বা 3 বছর সময় নেয়, তাহলে কি ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না? এই প্রশ্ন সামনে আসে। ঢাকার এ ধরনের অবস্থানকে তিনি অপ্রয়োজনীয় এবং কূটনৈতিক রীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন। তবে সিকরির কঠোর অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ভারতের আরেক সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনির বক্তব্যে। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তার মতে, এই সফর বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন সমস্যা সমাধানে একটি নতুন সুযোগের জানালা খুলে দিতে পারে। তিনি বলেন, তারেক রহমানকে তিনি তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা ব্যক্তি হিসেবে দেখেন। তারেক ব্যক্তিগতভাবে এমন কোনো বক্তব্য দিয়েছেন বলেও তার জানা নেই যেটিকে সরাসরি ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করা যায়। সোনির পর্যবেক্ষণ হলো, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে যেসব কঠোর বক্তব্য এসেছে তার অনেকটাই সরকারি মুখপাত্রদের পর্যায় থেকে এসেছে। রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে একই মাত্রার কঠোরতা দেখা যায়নি। এ কারণেই তারেক রহমানের ভারত সফর নিয়ে এখন আশাবাদী তিনি। সাবেক এই ভারতীয় কূটনীতিক মনে করেন, নয়াদিল্লিও সতর্কভাবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারেক রহমান ভারত সফরে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে দুই দেশ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করতে পারবে। বিশেষ করে তিস্তার পানি বন্টন এবং রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করেন সোনি। তার মতে, তিস্তা নিয়ে আগেই অনেক বিষয়ে অগ্রগতি হয়েছিল, যদিও কিছু বিষয় এখনো অমীমাংসিত। অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ককে কাজে লাগিয়ে নয়াদিল্লি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে বলে বাংলাদেশের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। সোনি সতর্ক করে বলেন, বর্তমান সুযোগটি কাজে লাগানো না গেলে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সেটি আবার বন্ধ হয়ে যেতে পারে। ফলে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার পক্ষে মত দেন তিনি। এদিকে ভারতের বর্তমান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন ইস্যু বৈঠক ও আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তারেক রহমানের ভারত সফর আরো দ্রুত হবে বলেও আশা প্রকাশ করছেন তিনি। মঙ্গলবার ত্রিবেদী আরো জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের সময় সম্মানজনক অভ্যর্থনা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এর আগে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য 20 থেকে 25 আগস্ট সময়সীমা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। এর সঙ্গে শেখ হাসিনা সহ বাংলাদেশে প্রত্যর্পণের জন্য চাওয়া ব্যক্তিদের বিষয়ে নয়াদিল্লির পদক্ষেপের প্রসঙ্গ সামনে আনে ঢাকা। এরপর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানায়, তারেক রহমানের শিগগিরই দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার সম্ভাবনা কম এবং আগামী মাসের ব্রিক্স সম্মেলনেও তিনি নাও যেতে পারেন। সংবাদ মাধ্যমটি ঢাকার একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, ভারতের পক্ষ থেকে কেবল প্রতীকী নয়, আরও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে বাংলাদেশ। ফলে তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারতের সাবেক কূটনীতিকদের বক্তব্যে স্পষ্ট দুই ধরনের দৃষ্টিভঙ্গি সামনে এসেছে। বিনা সিকরি যেখানে সফরের সঙ্গে শেখ
হাসিনার প্রত্যর্পণকে যুক্ত করায় ঢাকার কড়া সমালোচনা করছেন। সেখানে বিদ্যাভূষণ সোনি তারেক রহমানের সফরকেই দুই দেশের সম্পর্কে চলমান দূরত্ব কমানো এবং নতুন রাজনৈতিক বোঝাপড়া তৈরির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে 4 জনই একই পরিবারের বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘটা এই অগ্নিকাণ্ডে মোট 9 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের তথ্য জোগাড়ের চেষ্টা করেছেন কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা। উপ হাই কমিশন থেকে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় উপ হাই কমিশন থেকে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। এদিকে আগুনে নিহত 5 বাংলাদেশির মধ্যে 4 জনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। মঙ্গলবার রাত 2টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশিরাও। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘন ধোঁয়ার কারণে কঠিন হয়ে পড়েছিল দমকল কর্মীদের সিঁড়ি বেয়ে উপরের তলাগুলোয় পৌঁছানো। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্যস্থল ভারত। কলকাতা সহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা নেন এসব রোগী। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর ভিসা জটিলতা ও কড়াকড়ির কারণে ভারতে যাওয়া কিছুটা কমেছিল। এবার আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরো তীব্র হলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে টিকে নাও থাকতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিনভ। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বুধবার তাসের এক প্রতিবেদনে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। রুশ সশস্ত্র বাহিনীর প্রধান, সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার আলাউদ্দিনভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, সংঘাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো নেটো জোটকে যুদ্ধে জড়িয়ে ফেলাই ইসরায়েলের লক্ষ্য। তিনি বলেন, ইসরায়েল এই ধরনের পরিস্থিতি তৈরিতে দক্ষ হলেও শেষ পর্যন্ত তারা নিজেদের সামরিক সক্ষমতাকে অতি মূল্যায়ন করতে পারে এবং এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। আলাউদ্দিনভের এসব মন্তব্য অবশ্য তার ব্যক্তিগত মূল্যায়ন হিসেবে এসেছে। রাশিয়া বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বিলুপ্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস দেওয়া হয়নি। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে জুনে ওয়াশিংটন ও তেহরান সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। তবে 8 জুলাই রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা পুনরায় শুরু করে। হরমুজ প্রণালী নিয়ে করা সমঝোতা ইরান লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে ওয়াশিংটন হামলার কারণ ব্যাখ্যা করে। এরপর 2 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান ও কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল এবং ভবিষ্যৎ একটি চুক্তির কাঠামো নিয়ে পক্ষগুলো ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু রুশ জেনারেলের অনুমান অনুযায়ী এই যুদ্ধ সহসা শেষ হবে না। মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়াতে ইসরায়েল নতুন কিছু করতে যাচ্ছে। ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। সম্প্রতি এসব সামগ্রীর চালানবাহী 2 ডজনেরও বেশি রুশ জাহাজ কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে। গোয়েন্দা নথি এবং পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক কর্মকর্তা ও বিশ্লেষক জিম ল্যামসন এনবিসিকে এই সম্পর্কে বলেন, এই তথ্য থেকে আমরা 2টি ব্যাপার জানতে পেরেছি।
এক, মস্কো এবং তেহরান নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করছে, এবং 2, মার্কিন বাহিনীর সামরিক অভিযানের জেরে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে, অর্থাৎ ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে মার্কিন বাহিনীর অভিযানগুলো সফল হয়েছে। ইরানে সামরিক সরঞ্জাম পাঠাতে যেসব জাহাজ ব্যবহার করা হয়েছে সেগুলো সব রুশ জাহাজ নির্মাতা কোম্পানি এমজি ফ্লোটের তৈরি। 2024 সাল থেকে এই কোম্পানি পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে। 2025 সালের জানুয়ারি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব নামে একটি 20 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেহরান এবং মস্কোর মধ্যে। এই চুক্তির শর্ত অনুসারে আগামী 20 বছর পর্যন্ত প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া ও ইরান। এই চুক্তির অনেক আগে থেকেই অবশ্য রাশিয়াকে সহযোগিতা করে আসছে ইরান। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে নিয়মিত নিজেদের তৈরি লাদেন বা সুইসাইড ড্রোন, শাহেদ এবং গোলাবারুদ পাঠিয়েছে ইরান। রাশিয়া আবার নিজেদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শাহেদ ড্রোনের মান ও বিধ্বংসী ক্ষমতার উন্নয়ন করেছে। ইরানকে অস্ত্র সহায়তা পাঠানোর ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল এনবিসি। তবে ক্রেমলিনের কর্মকর্তারা এই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। সৌদি আরবের কর্তৃপক্ষ দেশটির স্কুলের পাঠ্য বই থেকে মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না এই বাক্যটি সরিয়ে দিয়েছে। এই ঘটনায় সৌদি আরবের ব্যাপক প্রশংসা করেছে ইসরায়েল ভিত্তিক একটি সংস্থা। ইসরায়েলি গবেষণা সংস্থা ইম্প্যাক্টসে জুলাইয়ের শেষ দিকে সৌদি পাঠ্যক্রমের উপর তাদের পর্যালোচনা প্রকাশ করে। সেখানেই এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বক্তব্যটি ইঙ্গিত করত যে জেরুজালেমের উপর মুসলিম নিয়ন্ত্রণ বা সেখানে মুসলিমদের উপস্থিতি হুমকির মুখে রয়েছে। এতে আরও বলা হয়, এই উল্লেখকে জেরুজালেমকে মুসলিম ও অন্যান্য গোষ্ঠীর, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের একটি কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইম্প্যাক্টসে যেসব বিষয়কে ইহুদি বিদ্বেষ হিসেবে সংজ্ঞায়িত করেছে তার সবগুলো উদাহরণ পাঠ্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনটি কোরআন ও হাদিস থেকে কিছু অংশ সরিয়ে দেয়াকে একটি ইতিবাচক উন্নয়ন হিসেবে প্রশংসা করেছে। সৌদি পাঠ্য বই থেকে উল্লেখযোগ্যভাবে এমন একটি সুপরিচিত হাদিস বাদ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন এবং পরে সেই বালক ইসলাম গ্রহণ করেছিল। ইম্প্যাক্টসে বলেছে, 2025 সালের সংস্করণে এই উদাহরণটি সরিয়ে দেওয়া ধর্মীয় সংখ্যালঘুদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটি উন্নতি, কারণ এখন শিক্ষার্থীদের আর শেখানো হচ্ছে না যে ইসলামে অবিশ্বাসের কারণে অভিশাপ বা শাস্তির মুখোমুখি হতে হয়। সংস্থাটি অবিশ্বাস ও পাপের বিষয় নিয়ে আলোচনা করা কোরআনের আয়াতগুলো সংক্ষিপ্ত করার বিষয়টিকেও স্বাগত জানিয়েছে। তবে তারা সৌদি স্কুলগুলোর সমালোচনা করেছে, কারণ সেখানে এখনো মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে যে ইসলামই মানব জাতির স্বাভাবিক ধর্ম। এবার শেকড়ে ফেরার গল্প। ফুটবল বিশ্বে হঠাৎ আলোচনায় রবার্তো কার্লোস। ব্রাজিলের কিংবদন্তি এই তারকার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সাথে উঠেছে প্রশ্ন, সত্যি কি ইসলাম গ্রহণ করেছেন তিনি, নাকি শুধুই গুঞ্জন? দাবিটির সূত্রপাত মূলত তুরস্কের এক সংসদ সদস্যের বক্তব্য থেকে। একে পার্টির গাজিয়ান্তেপের এমপি আলী শাহিন ব্রাজিল সফরে গিয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে দেখা করেন। আর এরপর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ব্রাজিলিয়ান ইসলামী ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পেরেছেন। এমনকি ইসলাম গ্রহণ করায় রবার্তোকে অভিনন্দনও জানান তিনি। শাহিনের ভাষ্য অনুযায়ী রবার্তো কার্লোসের সাথে শেখ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। প্রায় 4 সপ্তাহ আগে সাও পাওলোতে তার সাথে দেখা করেন কার্লোস। সেই সাক্ষাতেই তিনি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে। এই বক্তব্যের পরই খবরটি ছড়িয়ে পড়ে তুরস্কের সংবাদ মাধ্যমে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদ মাধ্যম গোলো বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে অবশ্য স্পষ্ট করে বলা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো তার ধর্মান্তরের খবর নিশ্চিত করেননি। এদিকে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সাথে রবার্তো কার্লোসের বিয়ের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাদের বিয়ের খবর একেবারে নতুন নয়। চলতি বছরের শুরু থেকেই এ নিয়ে আলোচনা রয়েছে। রবার্তো কার্লোসের সাথে মুসলিম বিশ্বের যোগাযোগ অবশ্য নতুন নয়। 2011 সালে রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তানের ক্লাব আনজি মাখাচকালায় খেলেছেন তিনি। এর আগে 2007 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন রবার্তো কার্লোস। তুরস্কের সিভাস্পোর ও আখহিসার বেলেদিয়াসপেরের মতো ক্লাবে কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press।
youtube.com/change-tv-press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।